কনজারভেটিভ অ্যাপ্রোচ। আর লাস্ট বলেছিলেন কনজারভেটিভ আর হচ্ছে এখন কনজারভেটিভ অ্যাপ্রোচ এটা শুনতে পেয়েছিলি তো সবাই, না? জি স্যার। আরেকটা অ্যাপ্রোচটা দিয়ে কি জানো নাম? কনজারভেটিভ অ্যাপ্রোচে আমরা বললাম যে তুমি লং টার্মের ফাইন্যান্স বেশি করবে, শর্ট টার্মে কম করবে। কেন? কারণ লং টার্ম ফাইন্যান্স করলে রিস্ক কম, তো রিস্ক যেহেতু কম নিচ্ছি এই কারণে, আর শর্ট টার্ম ফাইন্যান্সিং এর রিস্ক বেশি। তাহলে এটা হলো পজিটিভ দিক। এর পজিটিভ দিকটা কি? পজিটিভ দিক হলো তুমি লং টার্মে ফাইন্যান্স করে রেখেছো। লং টার্মে ফাইন্যান্স করে রাখলে তোমার অ্যাভেলেবিলিটি অফ ফান্ড এটি রয়েছে। You don't have any cash crisis, you don't have any liquidity crisis because you have available fund. তুমি তো লং টার্ম ফাইন্যান্স করে রেখেছো, তোমার কাছে তো অ্যাভেলেবল ফান্ড আছে, ফান্ড ক্রাইসিস করার কোনো চান্স নাই। এটা হলো এর পজিটিভ দিক, যেমন লিকুইডিটি ক্রাইসিস হচ্ছে না। আর নেগেটিভ দিক কি? নেগেটিভ দিক হলো যে তুমি তো লং টার্ম ফাইন্যান্স বেশি করেছো, তাহলে লং টার্ম ফাইন্যান্স করলে এর একটা ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে, লোন নিলে তো পেমেন্ট করতে হবে, আর লং টার্ম ফাইন্যান্সিং এর রেটটা বেশি, তাহলে তোমার বেশি রেটে ইন্টারেস্ট দিতে হচ্ছে। তাহলে অন্যদিকে আমরা বলতে পারি খরচ বেড়ে যাচ্ছে বা প্রফিট কমে যাচ্ছে। তাহলে একদিকে তোমার লিকুইডিটি বেড়ে যাচ্ছে, আর একদিকে প্রফিট কমে যাচ্ছে। আগে যেটি বলেছিলাম যে লিকুইডিটির সাথে প্রফিটের রিলেশন ইনভার্স। তুমি যদি বেশি লং টার্মে ফাইন্যান্স করো, তাহলে তোমার হাতে ক্যাশ বেশি থাকছে, তোমার লিকুইডিটি বেড়ে যাচ্ছে, তাহলে অপোজিটে কি হচ্ছে? প্রফিটেবিলিটি কমে যাচ্ছে। এটা হলো তার নেগেটিভ দিক। পজিটিভ দিক হলো হাতে টাকা আছে, মানে অ্যাভেলেবল ফান্ড রয়েছে। পজিটিভ দিক হলো প্রফিটেবিলিটি, ইনকাম কমে যাচ্ছে। এরপরে দেখবো অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ। অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচটা কি? অ্যাগ্রেসিভ হলো যেখানে আমরা রিস্ক নেয়ার টেন্ডেন্সি বা রিস্ক আমরা নিতে পারি। তুমি রিস্ক নিতে পারো, তার মানে কি তুমি ইউ ক্যান ফাইন্যান্স লেস ইন লং টার্ম। লং টার্মে তখন তুমি ফাইন্যান্স কম করবে, শর্ট টার্মে বেশি করবে, কারণ তুমি তো রিস্ক নিতে পছন্দ করো। রিস্ক নিতে পছন্দ করলে তাহলে কি করবে? শর্ট টার্ম ফাইন্যান্স বেশি করবে। কেন করবে? কারণ শর্ট টার্ম ফাইন্যান্সিং এর কস্ট কম, তুমি তো কস্ট মিনিমাইজ করতে যাচ্ছ, কস্ট কমাতে যাচ্ছ, তাহলে এই জন্য তুমি শর্ট টার্ম ফাইন্যান্সিং বেশি করবে আর লং টার্ম ফাইন্যান্সিং কম করবে। তাহলে এর সুবিধার দিক কি? এর সুবিধা হলো যে তোমার প্রফিটেবিলিটি বাড়বে, কারণ তোমার খরচ কমিয়ে ফেলবে। আর অসুবিধার দিক হলো, ডিসঅ্যাডভান্টেজ হলো যে তুমি যে কোনো সময় ক্যাশ ক্রাইসিসে পড়ে যেতে পারো, বিকজ তুমি শর্ট টার্ম ফাইন্যান্সিং তো অনেক কম করেছো, তাহলে যতটুকু দরকার ততটুকু করেছো। কখনো যদি তোমার হঠাৎ করে ক্যাশ দরকার হলো, সেক্ষেত্রে তোমার যদি না থাকে, ক্যাশ ক্রাইসিসে পড়ে যেতে পারো। এটি হলো সুবিধা অসুবিধার দিক ইন কেস অফ অ্যাগ্রেসিভ ফাইন্যান্সিং, অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ। আরেকটি হলো ম্যাচিউরিটি ম্যাচিং অ্যাপ্রোচ। ম্যাচিং অ্যাপ্রোচটা কি? ম্যাচিং অ্যাপ্রোচ এই দুইটার একটা কম্বিনেশন, দুইটার কম্বিনেশন, নট ইন এনি এক্সট্রিম, যে খুব বেশি রিল্যাক্সড না, আবার খুব বেশি অ্যাগ্রেসিভও না, এর মাঝামাঝি একটা অ্যাপ্রোচ। তার মানে যেই পরিমাণ শর্ট টার্ম ইনভেস্টমেন্ট রয়েছে, সেটা আমরা শর্ট টার্ম ফাইন্যান্সিং করব। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট যে পরিমাণ, সেটি আমরা শর্ট টার্ম ফাইন্যান্স করব। লং টার্ম ইনভেস্টমেন্ট যে পরিমাণ, সেটা লং টার্ম ফাইন্যান্স করব। মানে শর্ট টার্ম এবং লং টার্মের মধ্যে একটি ব্যালেন্স করা, ম্যাচিং করা। মনে করো আমাদের কারেন্ট অ্যাসেট কি পরিমাণ?
কারেন্ট অ্যাসেট ধরো 20 লাখ টাকা, তাহলে 20 লাখ টাকা আমরা কি করব, শর্ট টার্ম ফাইন্যান্স করব। লং টার্ম ইনভেস্টমেন্ট কত, 80 লাখ টাকা, তাহলে 80 লাখ টাকা ফাইন্যান্সিং করব আমরা লং টার্ম দিয়ে। তার মানে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট উইল বি ফাইন্যান্সড বাই শর্ট টার্ম সোর্স and long term investment will be financed by long term source। এই সিস্টেম বাই অ্যাপ্রোচ হলো ম্যাচিং অ্যাপ্রোচ, শর্ট টার্মের সাথে শর্ট টার্ম, লং টার্মের সাথে লং টার্ম। বুঝছো? তাহলে তিনটে অ্যাপ্রোচের ডিফারেন্স কি হলো? আমরা যদি কনজারভেটিভ অ্যাপ্রোচ ফলো করি আমাদের সুবিধা অসুবিধা কি হবে বলো তো? কনজারভেটিভ অ্যাপ্রোচ ফলো করলে হোয়াট উইল বি দ্য বেনিফিট and what will be the loser? কনজারভেটিভ অ্যাপ্রোচ ফলো করলে কি সমস্যা কি সুবিধা বলো? স্যার আমি বলবো স্যার। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো। স্যার, কনজারভেটিভ অ্যাপ্রোচটা হচ্ছে ওই আপনার কি বলে, মুখে আসতেছে স্যার, মানে পেটে আসতেছে মুখে আসতেছে না স্যার, বলছি স্যার ওই যেমন আপনি উদাহরণটা দিচ্ছেন যে আমার ফাইন্যান্সটা মানে ওই ফান্ডটা আগে থেকে করে রাখা, কালেক্ট করে রাখা, যেন পরবর্তীতে ফান্ডের রিস্ক না থাকে। আর এটার অসুবিধা হচ্ছে আমাকে এট এ টাইম যেহেতু বেশি লং টার্মে জন্য বেশি টাকা নিয়ে রাখা হচ্ছে, এর জন্য ইন্টারেস্ট রেটও বেশি, আবার লায়াবিলিটি বেশি হতে আমার প্রফিটেবিলিটিও কম। এটা হচ্ছে অসুবিধা স্যার। আমি কি উল্টা বলে ফেলছি স্যার? না ঠিক আছে তো, গুড। তার মানে তোমার বেশি ফান্ড তুমি ম্যানেজ করে রাখাতে তোমার কি হলো, লিকুইডিটি বেড়ে গেল, আর লিকুইডিটি বাড়লে প্রফিটেবিলিটি কমে যাবে। ঠিক আছে, তুমি যদি বেশি বেশি টাকা খরচ করো প্রতিদিন, ভার্সিটিতে যাও আবার বাসায় আসো মনে করো, তো এতে খরচ আর কত হবে? তো কেউ বললো আমার 100 টাকা খরচ, কেউ বললো আমার 50 টাকা খরচ, কেউ বললো আমার 200 টাকার নিচে হয় না। তার মানে এই যে এক একজন কিন্তু এক এক রকম খরচ করে। কেউ বললো আমার 20 টাকা হলেই তো হয়ে যায়। তো এখন এই যে ভ্যারি করে, এটা কেন করে? বিকজ অফ অ্যাপ্রোচ। কে কেমন অ্যাপ্রোচ, কেমন লাইফস্টাইল, কেমন খরচের স্টাইল রয়েছে তার উপর ডিপেন্ড করে। এখন যে প্রতিদিন 500 টাকা খরচ করে সে কি ভার্সিটিতে গিয়ে খুব বেশি কাজ করে বা বেশি শিখে, বেশি ক্লাস করে? তা তো না, মানে একই তো ক্লাস করে, দুইটা ক্লাসই করে। আবার যে 20 টাকা খরচ করে গেল সেও তো একই ক্লাস করে। তার মানে আউটপুট লেভেল কিন্তু সেমই থাকে, কিন্তু আউটপুট লেভেল বলতে ফার্মের ক্ষেত্রে সেলস, সেটা মনে করো টার্গেট লেভেল সমানই থাকে। কিন্তু এটার মাধ্যমে কি হয়, এটার মাধ্যমে তোমার শর্ট টার্ম লং টার্ম ফাইন্যান্সিং এর যে বিষয়টা, তার মানে পার্সোনাল অ্যাসপেক্টে বললে যে তুমি খরচ যদি কম করো তাহলে তো তুমি ভার্সিটিতে গিয়ে তুমি নাস্তা করার সুযোগ পেলে না, আর নাস্তা না করলে তোমার কি হবে, গ্যাস্ট্রিকের সমস্যা হবে। তো এই গ্যাস্ট্রাইটিসে খরচ বাঁচানোর জন্য তুমি কি করলে, গ্যাস্ট্রাইটিসের সমস্যা এটা বেড়ে গেল, এটা হলো রিস্ক। আর একজন হলো সে খাওয়া দাওয়া প্রপারলি করলো, যা লাগে তার চেয়ে বেশি খাইলো, নিজে খাইলো আর একজনকে খাওয়াইলো, এই জন্য খরচ অনেক বেশি হয়ে গেল। এই জন্য প্রতিদিন তার 100 টাকা বেশি খরচ হলো। প্রতিদিন 100 টাকা বেশি খরচ হলে 30 দিনে মনে করো, ধরলাম 30 দিন, তাহলে 3000 টাকা বেশি। তাহলে 3000 টাকা বেশি হলে কি হয়, ওই যে খরচ করলো না ওর তো 3000 টাকা সেভ হলো, এবং 3000 টাকা এন্ড অফ দ্য মান্থ একটা ড্রেস কিনে ফেললো। আর ওই যে ছেলে বেশি খরচ করলো সে তো ড্রেস কিনতে পারলো না, ওর খরচ বেশি হলো। আবার ওর রিস্ক হলো, ওর গ্যাস্ট্রিক হলো, ওর আবার গ্যাস্ট্রিক হলো না। ইউ গট দি পয়েন্ট? বুঝছো? জি স্যার। তাহলে এখন প্রশ্ন হলো কোন অ্যাপ্রোচ ফলো করব আমরা? So there is no specific approach to be followed, এইটাই ভালো, এইটা করব, এটা করব না, এরকম নাই।
এটা তোমার সুবিধা অনুযায়ী, তোমার স্টাইল অনুযায়ী, তোমার লাইফস্টাইল অনুযায়ী, মানে ম্যানেজার উইল ডিসাইড হুইচ অ্যাপ্রোচ টু বি ফলোড। সে কোনটি ফলো করলে ফার্মের প্রফিট ম্যাক্সিমাইজেশন বা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, দ্যাট ইজ দ্য আলটিমেট গোল, এই গোল অ্যাচিভ করা সম্ভব হয়, সেটাই সে ফলো করবে। বুঝছো? বুঝছো কি? জি স্যার। ওকে। তোমাদের আমার সাথে ক্লাসের পরে তো আর ক্লাস নাই, না স্যার। তাহলে আমরা আর একটু বেশি সময় পড়ি, তাইলে হলো ওই যে ওই দিনের টপিক গুলিও কভার করে দিই। ওই দিনে যা যে একটা ক্লাস হওয়ার কথা ছিল না, জি স্যার, সমস্যা। সমস্যা আছে আর বেশি সময় পড়লে? স্যার আমার তো সমস্যা নেই, মনে হয় না আর কারো সমস্যা হবে। হুম, এই ভাবনা। 12টা পর্যন্ত কন্টিনিউ করি আমরা। সমস্যা আছে কারোর? না স্যার, সমস্যা হবে না। ওকে, তাহলে ওই টপিক গুলিও আমরা, না স্যার, সমস্যা নাই স্যার। তাহলে ওই দিনের ওই টপিক গুলিও কভার করে দিই, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমাদের চ্যাপ্টারটাও শেষ হয়ে যাবে বাই দিস টাইম। তাহলে আমরা কি বললাম, 3 ধরনের অ্যাপ্রোচ রয়েছে। তাহলে তুমি কোন ধরনের অ্যাপ্রোচ ফলো করবে? বলো, কোনটা ফলো করবে এবং কেন করবে? স্যার আমার সিচুয়েশন অনুযায়ী যেটা আমার প্রফিটেবিলিটি ম্যাক্সিমাইজেশন করবে, ফাইনাল গোল অ্যাচিভ করতে ইয়া করবে, সেটাই আমি ফলো করবো স্যার। জি, এবং সবগুলি অ্যাপ্রোচেরই পজিটিভ নেগেটিভ আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। যারা মনে করো ফ্রেশার্স তাদের জন্য কনজারভেটিভ, যারা এক্সপেরিয়েন্সড মানে লং টাইম দে আর ইন বিজনেস, তারা অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচে যেতে পারে, কারণ তারা জানে যে কিভাবে এগুলি ম্যানেজ করতে হয়। বুঝছো? আর যারা কোনো রিস্ক নিতে চাচ্ছে না তাদের জন্য হলো ম্যাচিং। ওকে, নেক্সট টপিক। এরপরে যেটি আমরা আলাপ করব সেটি হলো অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং। শর্ট টার্ম ফাইন্যান্সিং এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলি কি কি? পেজ নাম্বার 670, 670। এখানে কয়েকটি বুঝি নাই অ্যাসপেক্ট কথাটা। রয়েছে। জি, স্যার আপনি কি নতুন পেজ খুলতে বলছেন? 667 যে বললেন। নতুন টপিক শুরু করতে যাচ্ছি। টপিক বললাম যে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং। তো শর্ট টার্ম ফাইন্যান্সিং এর অ্যাডভান্টেজ, সুবিধার দিক কি এবং অসুবিধার দিক কি, কয়েকটি অ্যাসপেক্টে আমরা বলবো। 1 নাম্বার হলো কস্ট, 2 নাম্বার হলো ফ্লেক্সিবিলিটি, স্যার 3 নাম্বার হলো রিস্ক। হ্যাঁ, শুনতে পাচ্ছ না? স্যার এটা পেজ কত? জি স্যার এটা পেজ কত? পেজ তো শুরুতেই বলে দিলাম, 670। জিজ্ঞেস করার আগেই তো বলে দিলাম। তো আমরা 3টা অ্যাসপেক্টে বলবো। একটা হলো কস্ট, একটা হলো ফ্লেক্সিবিলিটি, আরেকটি হলো রিস্ক। 3টা অ্যাসপেক্টে কি দেখবো? অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং। যেমন শর্ট টার্ম ফাইন্যান্সিং এর প্রথম যে ফ্যাক্টরটি নিয়ে কথা বলবো, কস্ট। কস্ট আমরা আগেও বলেছিলাম যে লং টার্ম ফাইন্যান্সিং এর কস্ট বেশি, শর্ট টার্ম ফাইন্যান্সিং এর কস্ট কম। তাহলে হুইচ ওয়ান উইল বি বেটার ফর দ্য ফার্ম? অবভিয়াসলি শর্ট টার্ম ফাইন্যান্সিংটা বেটার হবে, বিকজ কস্টের আসপেক্টে মানে খরচের আসপেক্টে শর্ট টার্মটা বেটার, কারণ খরচ কম। তার মানে তুমি যদি 3 মাসের জন্য লোন নাও আর তুমি যদি 3 বছরের জন্য লোন নাও, দুইটা রেট তো আর সেম না।
3 মাসেরটা রেট কম, 3 বছরেরটা রেট বেশি। তার মানে কি? তার মানে হলো শর্ট টার্ম ফাইন্যান্সিং এর কস্ট কম। তাহলে which financing is better if we compare long term versus short term? আমরা বলবো শর্ট টার্ম ফাইন্যান্সিং ইজ বেটার ইন কস্ট অ্যাসপেক্ট। কস্ট অ্যাসপেক্টে শর্ট টার্ম ফাইন্যান্সিং বেটার। কথা বুঝছো? সেকেন্ডলি ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি ইজ দেয়ার। শর্ট টার্ম ফাইন্যান্সিং এর ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি রয়েছে। ফ্লেক্সিবিলিটিটা কি? সো হোয়াট ক্যান বি চেঞ্জড অ্যাজ পার রিকোয়ারমেন্ট, এটা হলো ফ্লেক্সিবল। আমাদের দরকার অনুযায়ী যদি আমরা চেঞ্জ করতে পারি সেটিকে আমরা বলছি ফ্লেক্সিবিলিটি। তার মানে 3 মাসের জন্য লোন নিলাম, 3 মাস শেষ, যেখান থেকে নিলাম আবার অন্য জায়গায় চলে গেলাম, সেখান থেকে আবার 3 মাসের জন্য নিলাম, তারপরে আবার অন্য আরেক জায়গা থেকে নিলাম। এই যে বারবার চেঞ্জ করার, এটি সম্ভব হয় যদি আমরা শর্ট টার্ম ফাইন্যান্স করি। আর লং টার্ম ফাইন্যান্স করলে তো আচ্ছা 5 বছরের জন্য লোন নিয়ে রাখলাম, 5 বছর শেষ হওয়ার আগে আর চেঞ্জ করার সুযোগ নাই, ব্যাংক চেঞ্জ করার সুযোগ নেই। তার মানে এই যে ফ্লেক্সিবিলিটি ইজ দেয়ার ইন কেস অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং। শর্ট টার্ম ফাইন্যান্সিং এর ফ্লেক্সিবিলিটি বেশি, আর ফ্লেক্সিবিলিটি থাকাটাই পজিটিভ দিক। যেখানে ফ্লেক্সিবিলিটি নাই, যেমনি তুমি জব করতে যাবে, তুমি কি চাও এখানে একটু ফ্লেক্সিবিলিটি থাকুক। ফ্লেক্সিবিলিটি মানে কি? যে তুমি একটু বাইরে যেতে পারো, একটু চা খেতে পারো, এটা একটা ফ্লেক্সিবিলিটি। তুমি 2 দিন ছুটি নিতে পারো, এটা একটা ফ্লেক্সিবিলিটি। তো তুমি চাইলে কোনো দিন একটু আগে বের হতে পারো, এটা হলো ফ্লেক্সিবিলিটি। আর ফ্লেক্সিবিলিটি না থাকলে কি হবে? না থাকলে হবে তোমার ঢুকতে হবে আর বের হবে যখন মানে ক্লোজ হবে অফিস। বুঝছো? বুঝ নাই? জি স্যার। কোনটা ভালো? ফ্লেক্সিবিলিটি থাকলে ভালো না না থাকলে ভালো? ফ্লেক্সিবিলিটি থাকলে ভালো না না থাকলে ভালো? কেউ জানো না? স্যার থাকলে ভালো স্যার। সেটাই তো। অফিসে ঢুকলে 9টায়, বের হবে 7টায়, কোনোদিন চাইলে 5টায় বের হওয়া যায় ম্যানেজারকে বলে, তাহলে ফ্লেক্সিবিলিটি আছে। আর যদি এরকম হয় 9টা 10-এ ঢুকেছো, রেকর্ড করা হলো, লাল কালি দেওয়া হলো যে 10 মিনিট লেট, পরের দিন 9টা 15-তে ঢুকেছো, লাল কালি, পরের দিন আবার 9টা 10, 3 দিন লাল কালিতে, একদিন স্যালারি কাটা। এটা নিয়ম আছে অনেক ফার্মে, জানো? জি 3 স্যার। দিন যদি লেট হয় তাহলে একদিনের স্যালারি কাটা যায়। তাহলে এটাকে ফ্লেক্সিবিলিটি বলবো? নো। না স্যার। ফ্লেক্সিবিলিটি হলো যে তুমি 10 মিনিট লেট করেছো, নো প্রবলেম, তুমি তো সিনসিয়ার মানুষ, প্রতিদিন তো আর লেট করো না। কিন্তু প্রতিদিন যদি আবার লেট হয়, যে প্রতিদিনই 9:30, প্রতিদিনই 9টা 20, প্রতিদিনই 9টা 15, প্রতিদিনই 30 মিনিট 40 মিনিট করে লেট, এটা তো প্রতিদিন করলে আবার ফ্লেক্সিবিলিটির অপব্যবহার হয়। যেখানে কেউ তোমাকে কিছু বলে না, সেখানে দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হয়। কথা বুঝছো? তোমার উপর ছেড়ে জি দিল, স্যার। তোমার উপর ছেড়ে দিল, আর তুমি চিন্তা করলে আমাকে তো আর কেউ জিজ্ঞাসাবাদ করবে না। ওই যে গভর্নমেন্ট জবে হয় না, লোকজন গভর্নমেন্ট জব পছন্দ করে, এখন তো স্যালারি বেশি, ইনকাম বেশি, এই কারণে করে। আর এটা তো এই সরকার স্যালারি বাড়িয়ে দিয়েছে, এই বেশি দিন না,
আর এর আগেও মানুষ গভর্নমেন্ট জব পছন্দ করতো, কারণ ফ্লেক্সিবিলিটি আছে, এই কথা বলে। ফ্লেক্সিবিলিটি আছে মানে মানে হলো ওখানে ফাঁকিবাজি করা যায়, ওখানে জবাবদিহিতা কম আছে। তুমি সরকারি ব্যাংকে গেলে দেখবে আর প্রাইভেট ব্যাংকে গেলে দেখবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স। সেখানে তুমি ঢুকলে কেন এসছো কেউ হয়তো জিজ্ঞাসাও করলো না, এই ডেস্ক থেকে ওই ডেস্কে ঘুরতেছে তোমাকে কেউ খাতির করলো না, তুমি জিজ্ঞেস করলে আর একদিক তাকিয়ে থাকলো, তুমি লাঞ্চের ব্রেকে গিয়েছো আধ ঘন্টার 1 ঘন্টা পরে এসছো, কেউ তোমাকে কিছু বললো না। এটাকে অনেকে স্যার এর জন্যই তো ফ্লেক্সিবিলিটি বলে। সরকারি জবগুলোতে দুর্নীতি, হ্যাঁ, কি বললে? এর জন্যই তো স্যার সরকারি জবগুলোতে, মানে এর জন্যই সরকারি জবগুলোতে স্যার দুর্নীতি বেশি। জি, সেটাই তো বললাম। তো এই কারণে এটা ওকে ফ্লেক্সিবিলিটি বললে, এটা কিন্তু আবার ফ্লেক্সিবিলিটি না, এটা হলো তোমার দায়িত্বহীনতা বা ল্যাক অফ রেসপন্সিবিলিটি, এটা হলো সেটা। আর ফ্লেক্সিবিলিটি হলো যেটা নিয়মের মধ্যে, যেখানে তোমার মানে সুযোগ থাকে যেগুলি নিয়মের মধ্যে, সেটা ফ্লেক্সিবিলিটি। আর তুমি যদি নিয়মের বাইরে সুযোগ নাও, সেটা তো আর ফ্লেক্সিবিলিটি না। ওটা অনেকে এরকম বলে যে গভর্নমেন্ট জব তো অনেক ফ্লেক্সিবল। আরে ফ্লেক্সিবল কিভাবে হলো? তোমার তো 9টায় অফিসে যেতে হয় প্রাইভেট জবের মতো, তোমার আবার 5টায় বের হতে হয়, তাহলে ফ্লেক্সিবল কিভাবে হলো? ফ্লেক্সিবল হলো তুমি ফাঁকিবাজি করতে পারো, তোমাকে কেউ কিছু বলে না, এটা তো ফ্লেক্সিবিলিটি না, এটা হলো ফাঁকিবাজি করার, সুযোগ নেয়ার টেন্ডেন্সি। ইউ গট দি পয়েন্ট? তাহলে আমরা বললাম কি জি স্যার। ফ্লেক্সিবিলিটি কোথায় আছে? ইন কেস অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং। তাহলে শর্ট টার্ম ফাইন্যান্সিং বেটার বিকজ ইউ আর গেটিং ফ্লেক্সিবিলিটি কম্পেয়ার টু লং টার্ম ফাইন্যান্সিং। আর থার্ড পয়েন্ট হলো রিস্ক। রিস্ক হলো আবার উল্টা। উল্টা কিভাবে? যে শর্ট টার্মের রিস্ক বেশি, লং টার্মের রিস্ক কম। কস্ট এবং ফ্লেক্সিবিলিটি দুইটা ক্ষেত্রেই কিন্তু আমরা বলেছি যে শর্ট টার্মের ফ্লেক্সিবিলিটি বেশি, শর্ট টার্মের কস্ট কম, মানে শর্ট টার্ম বেটার কম্পেয়ার টু লং টার্ম। আর রিস্কের ক্ষেত্রে হলো কি বললাম, যে শর্ট টার্মের রিস্ক বেশি আর লং টার্মের রিস্ক কম। কেন? কারণ ওই যে আগেই বলেছিলাম যে 5 বছরের জন্য লোন নিয়ে রাখলাম, তাহলে তো আর কোনো রিস্ক নেই, তোমার টাকা পয়সার আর কোনো চিন্তা নেই। আর তুমি 3 মাসের জন্য লোন নিয়ে রাখলে 3 মাস পরে আবার টাকা কই পাবো, আবার চিন্তা করতে হবে কোত্থেকে লোন নিব, লোন আদৌ পাবো কিনা। মানে দেয়ার আর সাম আনসার্টেনটি, দেয়ার আর সাম রিস্ক। তাহলে এই কারণে এটাই হলো মানে ইন কেস অফ শর্ট টার্ম ভার্সেস লং টার্ম, রিস্ক ইজ হায়ার ইন লং টার্ম, শর্ট টার্ম অ্যান্ড রিস্ক ইজ লোয়ার ইন লং টার্ম। রিস্ক বেশি হবে শর্ট টার্মে, রিস্ক কম হবে লং টার্মে। তাহলে তিনটা অ্যাসপেক্টে আমরা কম্পেয়ার করলাম শর্ট টার্ম ভার্সেস লং টার্ম ফাইন্যান্সিং। তাহলে আমরা অ্যাডভান্টেজ গুলি কি কি বলতে পারি? অ্যাডভান্টেজ হলো শর্ট টার্ম ফাইন্যান্সিং এর যে এর কস্ট কম, এর ফ্লেক্সিবিলিটি বেশি, এই দুটো হলো অ্যাডভান্টেজ। আর শর্ট টার্মের ডিসঅ্যাডভান্টেজটা হলো এর রিস্ক বেশি। বুঝছো? বুঝো নাই কি বলো? বুঝো নাই কি বলো? সবাই বুঝছো তাইলে? তাহলে আমরা এবার আগে যে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল পড়েছিলাম, এই সাইকেল সম্পর্কে একটু রিভিউ করব, মানে কিছু ম্যাথমেটিক্যাল পার্টে আসি এবার। ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলে আমরা কয়টা পার্ট পড়েছিলাম বলো তো? সাইকেলের পার্ট কয়টা ছিল? একটা
হুম একটু কি বলবে? ফয়সাল শুনতে পাচ্ছ? এখানে পার্টসটার সম্ভবত আমার ফয়সাল, ফয়সাল কি আছো? এখনো তো ওয়াশরুমে থাকার কথা না ফয়সাল। জুন্নুরাইন আছো? জুন্নুরাইন কই গেল আবার? এই জুন্নুরাইন, স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তো মাঝে মধ্যে ইয়েস নো যদি না বলো তাহলে কিভাবে হবে? তুমি জি আছো স্যার। কিনা মাঝে মধ্যে ইয়েস নো বলবে না, রেসপন্স না করলে তুমি আছো কিনা, না ঘুমিয়ে গেছো না কই গেছো কিভাবে বুঝবো? জি স্যার। কথা তো সবাই বলছে না, কয়েকজন বলছে শুধু। লিমন বলে মাঝে মধ্যে, আর কে কে বলে? জান্নাতুল ভাবনা, সানজিদা আক্তার, জি স্যার। জি স্যার। তার মানে এই 3-4 জন রেসপন্স করে, বাকিরা তো আসলে ঘুমিয়ে আছে না কোথায় আছে। স্যার এখন সব মাথার উপর দিয়ে যাচ্ছে স্যার, অনেকক্ষণ ধরে পড়তেছি সকাল 9টা আর থেকে। এখন শেষ করে দিলে ভালো হয়। কেন জি স্যার, না হলে 9টা ম্যাথমেটিক্যাল টার্ম তো 9টা থেকে দেখা যাবে ঝামেলা হয়ে 9টা যাবে। থেকে কেন মধ্যে ব্রেক পেয়েছো না আধ ঘন্টা? না আমি স্যার। তো শুরু করছি 10:30টায়। ও 10:30টায় শুরু করলে তোমরা আধ ঘন্টা ব্রেক পেয়েছো না? জি স্যার। তাহলে স্যার কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম তো দেখা যাবে যে ঝামেলা হয়ে যাবে, বোঝা যাবে না, পরে আবার বুঝাতে হবে আপনার। না বুঝলে তাহলে তো পরে পরে লাভ নাই, শুধু তাহলে শেষ করে দিতে হবে। স্যার দয়া মায়া করে শেষ করে দেন। ইনশাআল্লাহ। তো সিমি আক্তার, না সিমি আক্তার জি কই? স্যার। শুনতে পাচ্ছ? ফাতেমা জি ইসলাম, জি ফাতেমা স্যার। ইসলাম আছো না? হাবিবা আক্তার, না হাবিবা কবির? জি স্যার আছি। জি স্যার আছি। আচ্ছা, তাহলে সবাই মোটামুটি আছে, মেয়েদেরকে তো পেলাম। জুন্নুরাইন আছো, আর ফয়সালকে পাইনি শুধু। ওকে, গত ক্লাসটা আমি ভিডিও দিয়েছিলাম কি? এই লাস্ট ক্লাসে ভিডিও দিয়েছিলাম না একটা দিছি? ইউ ডোন্ট নো? তাহলে লিভ নিয়ে নিব নাকি? তোমাদের আগের ক্লাসের ভিডিওটা দিয়েছি না? নো স্যার, পাই নাই। একটা দিয়েছি শুধু? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে দিয়ে দিব একসাথে, আজকে একটা সহ ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজকে শেষ করি, যেহেতু সবাই জি স্যার। এক্সস্টেড। জি জি স্যার। স্যার, অনেক এক্সস্টেড। বেস্ট অফ লাক, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।